বেশিরভাগ সুন্দর মেয়েরার হাতে কিন্তু জামাইরা এমনিও টাচ মোবাইল দিতে চায় না। পুলিশের কথায় জামাই ডিভোর্স দিয়ে দিচ্ছে, বাড়ি থেকে বের হয়ে যাও। আমার হাজবেন্ড নাকি মাদক ব্যবসা করে, বুঝছেন, তো ওনার একটা গাড়ি ধরে নিয়েছিল থানায়, তো ওই গাড়িটা ছিল আমার নামে। তো আমি যখন গাড়িটা আনতে যাই, একজন পুলিশ অফিসার নাম এসআই সৌরভ, তো উনি আমার পেছনে লাগলো, উনি আমায় বিয়ে করবে। তো আমি যখন থানায় গেছি গাড়ির জন্য, উনি আমার পেছন পেছন হাঁটে, বারে বারে আমার ফ্লো করে আমার দিকে তাকিয়ে থাকে। তখন দেখা গেছে একটা হোটেলও পাশে, হোটেলে আমার নিয়ে খাবার টাবার খাওয়াইতে চায়। তখন আমি বললাম যে আপনি আমার এত আপ্যায়ন করেন কেন? পর্দা বলা যে আমি তোমার পছন্দ করি, আমি তোমায় বিয়ে করতে চাই। তো পর্দা আমি বলছি যে আমি তো ম্যারিড। পর্দা উনি বলে যে জামাই তো গাঞ্জা ব্যবসা করে, ওই ছেলে ভালো না, তুমি ওরে ছেড়ে দাও, আমি তোমায় বিয়ে করবো। তো গাড়িটা কিন্তু 4 মাস যাবত আটকায় রাখছে থানায়। তো গাড়িটার জন্য আমি 10-12 দিন পর পর যাই, কিন্তু ওনারা গাড়ি দেয় না আমারে। গাড়ি দেয় না, কিন্তু পরে উনি আমি থানায় গেলে উনি আমার চেয়ারম্যানের কাছে এবং কি কোর্টের মাধ্যমে পাঠায় জামাই তালাক দেওয়ার জন্য। তো ওনার কথা মতো কিন্তু আমি একদিন চেয়ারম্যানের কাছে গেছি, যাওয়াতে চেয়ারম্যান আমার কাছ থেকে আবশ্যে ডিভোর্স নিয়ে গেছে, ডিভোর্সের সিগনেচার নিয়ে যায়। তো পরে বাড়িতে যখন যাই, বাড়িতে আমার ভাইয়েরা আমার এই বিষয়টা শোনার পর আমার উপরে অনেকটা মানসিক নির্যাতন শুরু করছে, যে তুমি পুলিশের কথায় জামাই ডিভোর্স দিয়ে দিছো, বাড়ি থেকে বের হয়ে যাও, ওই পুলিশ তোমারে পালো। তো পরে পুলিশের সাথে আমি বিষয়টা শেয়ার করতে, পুলিশে বলছে ঠিক আছে তুমি কুমিল্লাতে বাসা ভাড়া আসো, আমি তোমার বিয়ে করবো, তোমার বাসা ভাড়ার খরচ আমি চালাবো। তো আমি তো ওনারে বিশেষ করে কুমিল্লাতে বাসা ভাড়া আসছি। আসার পর কিছুদিন 10-12 দিন ওনার সাথে আমি কথা বলছি। পরে দেখা গেছে 10-12 দিন পর উনি আর আমার সাথে কোনো যোগাযোগ রাখে না। উনি চাইছিল বিয়ে ছাড়াই আমার সাথে বাসা ভাড়া চলবে, কিন্তু আমি ওনারা একটু প্রেসারে ফেলাইছিলাম যে আপনি ইসলামিক নীতি মানেন, আপনি আমায় বিয়ে করেন, তারপর আপনি আমার সাথে চলেন। কিন্তু উনি এই বলাতে উনি আমার ফালাই দেওয়া চলে কক্সবাজার পোস্টিং হয়ে গেছে। এরপরে থেকে উনি আমার সাথে আর কোনো যোগাযোগ রাখে না। পরে কক্সবাজার আমি গেলাম, ওইখানে গিয়ে আমি একটা এসপি অফিসে একটা আর্জি লিখলাম। এসপি ওইখানে এসপি বলছে যে উনি নাকি এখন ঢাকাতে পোস্টিং হয়ে আসছে, এজন্য আমি আসছি যে ও কোন থানায় আছে একটু খোঁজ নেওয়ার জন্য। বিপাড়া থানা থেকে উনি পোস্টিং হয়ে গেছে কক্সবাজার উকিয়া থানা। ওই উকিয়া থানার খোঁজ নেওয়ার জন্য গেছি। ওই উকিয়া থানার এসপি বলছে যে উনি নাকি পোস্টিং হয়ে আসছে ঢাকাতে। কুমিল্লা থেকে বিপাড়া থানা থেকে পোস্টিং হয়ে গেছে উকিয়া 2 বছর। ওনার পোস্টিং হওয়ার 1 বছর পর গেছি, গিয়া ওসির এই বিষয়টা জানাইছি যে এমনি এমনি উনি আমার বাসা ভাড়া নিয়ে আসছে, জামাই করতে সারাইটারা, কিন্তু উনি আমার ফালাইটা চলে আসছে, আপনি একটা সমাধান করেন। তখন ওই ওসি বলছে যে আমি 2 মাস হয়েছে আসছি আপু, আমি নতুন আসছি বইলা উনি আমার কাছ থেকে কাইতে গেছে। পরে আমি এটা সমাধান হয় না দেখে আমি চলে আসছিলাম কুমিল্লাতে আবার ফিরা। তো কুমিল্লাতে আসার পর দেখা গেছে প্রত্যেকটা বাসা থেকে আমার বের করে দেওয়া হয়, যে আমি সিঙ্গেল, জামাই না থাকার কারণে আমার বাসা থেকে বের করে দেওয়া হয়। তো এখন আবার প্রেসার পরে আমি কিন্তু কক্সবাজারে গেছি, যাই প্রায় 1 মাসের মতন ওইখানে বাসা ভাড়া ছিলাম। ওনার অনেকটা খোঁজাখুঁজি করছি, করার পর কিন্তু উনি একদিন আমার সামনেও পড়ছে। আমি যখন ওই থানায় গেছি, যাইয়া দেখলাম যে উনি আমার দেখে দোতলায় উঠে গেছে। পরে আমিও সাথে সাথে উঠতেছিলাম, বাকিটি পুলিশ আমার নিচে নামিয়ে দেওয়া হয়েছে, যে উপরে ওঠা যাবে না। আসলে এসপির মাধ্যমে জানি নাই, এসপি বলছে যে সৌরভ পোস্টিং এ আসে নাই, কিন্তু আমি কিন্তু যাইয়া সামনাসামনি দেখছি যে সৌরভ ওই থানায়। এরপরে আমি কয়েকটা ছবিও দেখাইছি একটা ডিউটি অফিসার মহিলা, যে এই ছেলেটা নি। তো আমি বলছি যে ওই ছেলেটা ওই। আসলে ওনার সাথে যে আমি কথা বলছি 2টা নাম্বার আছে, এবং কি ওনার একান্ত একটা ড্রেস পরা, পুলিশের ড্রেস পরা একটা ইউনিফর্ম পরা একটা ছবি আছে। আর ওই সময় আমার হাতে কোনো টাচ মোবাইল ছিল না, একটা নরমাল মোবাইল দিয়ে আমি কথা বলতাম। কি করবো বলেন, ওই সময় তো আমার হাতে টাচ মোবাইল দেওয়া হয় না। আর আমি জানি বেশিরভাগ সুন্দর মেয়েরার হাতে কিন্তু জামাইরা এমনিও টাচ মোবাইল দিতে চায় না, যেহেতু সুন্দর মেয়েরার পিছনে কিন্তু হাজারো ছেলে লাগে না। তো এই যে আমার হাতে কিন্তু নরমাল মোবাইল দেওয়ার পরও কিন্তু আমি একটা ছেলের প্রলোভনে পড়ছি গাড়ির উছিলা, বুঝছেন। তো আমার হাতে কি জামাই টাচ মোবাইল দিবে? আমার হাতে তো ওই সময় নরমাল মোবাইল আমার জামাই দিতে চায় না, কিন্তু আমি জামার অজান্তে ওই মোবাইলটা চালাইতাম। আসলে ওই জামাইটা অত একটা ভালো ছিল না, বুঝছেন। বিয়ের পর থেকেই আমার হাতে, তার মানে আমার একটা জামাই মারা গেছে, মারা যাওয়ার পর ওই জামাইয়ের হাতে 5-6 লাখ টাকা ছিল আমার হাতে। ওই টাকাগুলা কিন্তু আমি ব্যাংকের মাধ্যমে দিয়ে রাখছিলাম। কিন্তু দ্বিতীয় জামাই, যখন যে জামাইটা আমি ডিভোর্স দিয়ে আসলাম, ওই জামাইটা নাকি শুনতে পারছে মোক্তারের কাছে যে আমার কাছে 7 লাখ টাকা আছে, এই ধান্দায় বিয়ে করে নিয়ে এসে কিন্তু আমার অনেক শারীরিক এবং মানসিক নির্যাতনে ফেলাইছে। আমি চাচ্ছি উনি যে তোমার বিয়ে করবে বইলা টোলা জামাই করতে ছাড়াইছে, এবং কি বাসা বাড়িতেও নিয়ে আসছে। এখন তো আমি বাড়িতেও ফিরতে পারতাছি না, বাড়িতে ফিরলেও আমার ভাইয়েরা বলে যে তুমি পুলিশ নিয়ে বাড়িতে আইসো, এর আগে তুমি আমার বাড়িতে পাও দিও না। এখন তো আমি রাস্তায় রাস্তায় হাঁটতে হইতেছে, হয়রানি হইতেছে, এবং কি প্রত্যেকটা ছেলে স্বীকারোক্তি হইতেছে। আমি চাইতেছি যে ও আমার বউ স্বীকৃতি দেখ, এবং কি আমার বাসা ভাড়ার খরচ উনি চালাক।